শুভ সন্ধ্যা দর্শকরা, এবং আপনারা জানেন যে এবার যে নির্বাচনটা হতে যাচ্ছে 2026-এর নির্বাচন, সেই নির্বাচনে সুনাই আসনের দিকে এখন অনেকের দৃষ্টি। আর সুনাইটা আমরা জানেন যে ডিলিমিটেশনের পর এই আসন এখন প্রবলভাবে সংখ্যালঘু অধ্যুষিত একটি আসন হয়েছে। এখানে প্রায় 87% ভোটার সংখ্যালঘু সম্প্রদায়ের, 13,000-এর মতো হিন্দু ভোট, 13% মতো হিন্দু ভোট রয়েছে। তো এখানে স্বাভাবিকভাবেই যেহেতু এটা মুসলিম অধ্যুষিত একটা আসন, সেখানে কংগ্রেসের প্রভাবটা বেশি, যেটা সারা রাজ্যে আমরা পরিলক্ষিত হচ্ছে, আমরা দেখছি। এখানে আমরা কংগ্রেসের যে দুই প্রার্থীকে নিয়ে বেশি আলোচনা হয়, আমিনুল হক লস্কর এবং বর্তমান বিধায়ক করিমউদ্দিন বড়ভূইয়া, যদিও তিনি কংগ্রেসের নন, কিন্তু কংগ্রেসের প্রার্থী নিয়ে আলোচনা হলে অনিবার্যভাবে তার নাম এসে যায়, তিনি এই বুঝি কংগ্রেসে চলে যান। ঠিক এরকম একটা পরিস্থিতিতে এই দুইজনের বাইরেও আরও কিছু প্রার্থী আছেন যারা যথেষ্ট প্রভাব তৈরি করেছেন সুনাই। এর মধ্যে আজকে আমরা এখানে আমরা এসেছি, আপনারা চেনেন যুব নেতা কংগ্রেসের এবং যুব কংগ্রেসের শিলচর লোকসভা যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি তুখার যুবনেতা, ছাত্র আন্দোলন করেছেন, অনেক দিন থেকে রাজনীতির ময়দানে তিনি আছেন, তিনি জাভেদ আক্তার লস্কর, আপনাকে অনেক অনেক স্বাগত। আচ্ছা, সুনাইতে প্রথমেই এসে যাচ্ছি, সোজাসুজি প্রশ্নে ঢুকে যাচ্ছি। সুনাই প্রথমত আলোচনায় দুটো নামই বারবার উঠে আসে, আমিনুল হক লস্কর আর করিমউদ্দিন বড়ভূইয়ার নাম। এর বাইরে কোনো নাম আসে না, এর মধ্যে আপনি হঠাৎ কিভাবে আবির্ভূত হলেন? আমি প্রথমে একটা কথা বলি চন্দ্র, প্রশ্নতে যে আমি হঠাৎ করে আবির্ভাব হইনি। আমি 2003 সন থেকেই রাজনীতির সঙ্গে আমি আসছি, আপনার এই প্রশ্নতেই আসছি। তাই আমি একটু আগে না গেলে আমি প্রশ্নের ঠিক সঠিক উত্তর আমি দিতে পারছি না। আপনি যেহেতু বলেছেন হঠাৎ করে আবির্ভাব বললে এটা হয় যে আমি হঠাৎ রাজনীতিতে ছিলাম না, বা আমি হঠাৎ করে কংগ্রেসে এসেছি, হঠাৎ করে বলছি রাজনীতিতে নির্বাচনে লড়বো, এটা হচ্ছে কি হঠাৎ করে। তাই আমি বলছিলাম যে আমি 2003 সন থেকেই রাজনীতির সাথে জড়িত হয়েছি, ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়েছি। আপনারা জানেন আমি দুবার জেলা এনএসইউআই নির্বাচিত সভাপতি হয়েছি। আমি জেলা যুব কংগ্রেসের নির্বাচিত একজন সভাপতি ছিলাম। আজকে আমি পিসিসি সাধারণ সম্পাদক হিসাবে আমি কাজ করছি। তাই আমার রাজনৈতিক জীবন আমার 22 বছরের আমার অভিজ্ঞতা। তাই আপনার যে প্রশ্ন রয়েছে যে আমি হঠাৎ করে রাজনীতিতে এসেছি, আমি হঠাৎ করে আসিনি। হ্যাঁ, আপনি যেহেতু এনেছেন সুনাই প্রেক্ষাপট, আমি আজকে আপনার এই সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি একটাই কথাই বলবো যে হঠাৎ না, আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল 2031 সনে একটা, যেহেতু রাজনীতিতে আছি, আমি প্ল্যান করেছিলাম যে 2031 সনে আমি সুনাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো, বা অল ইন্ডিয়া ডিলিমিটেশন রয়েছে 2027 সনে ভারতবর্ষে অল ইন্ডিয়া ডেলিমিটেশন আছে, সেখানে যদি কোনো সিট বেরিয়ে আসে সে ধরনের তাই আমি ওয়েট করছিলাম 2031 সনে। কারণ আমাদের রাজ্যিক স্তরে আমাদের সভাপতি দেওয়া গৌরব মহাশয়ের সভাপতি হওয়ার কথা ছিল 2024 লোকসভা নির্বাচনের পর মুহূর্তে, কিন্তু যাই হোক সেটা দেরি হয়ে গিয়ে মে 26, 2025 ইংরেজিতে মানে অল ইন্ডিয়া কমিটি ঘোষণা করেছে গৌরব গগৈজিকে সভাপতি হিসাবে আসাম রাজ্যে কংগ্রেসের। সেখান থেকেই মানে এর 15 দিন পর থেকেই হলো যে না, যেহেতু একজন যুব নেতা, একজন ফেস ভ্যালু থাকা মানুষ, যিনি একজন অনেস্ট, ওনার যে একটা ফেস ভ্যালু রয়েছে, তারপর উনি ওনার কমিটিতে আমাকে অন্তর্ভুক্ত করলেন। ওনার কমিটিতে অন্তর্ভুক্ত করার পরে উনি আমাকে কামরূপ জেলার তত্ত্বাবধায়ক হিসাবে উনি আমাকে পাঠালেন। তারপর থেকেই যে আমি যেহেতু 22 বছর যেহেতু রাজনীতিতে ছিলাম বা আছি, যারা আমার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আছেন, তারা বললেন 31-এ চিন্তা করে লাভ নেই, যেহেতু 2026, যেহেতু ওনার পিসিসি কমিটিতেও উনি যুব সমাজকে উনি বিশেষ প্রাধান্য দিয়েছেন রাজ্যিক সভাপতি গৌরব গগৈ মহাশয়। তাই বললেন না, তাহলে প্রার্থিত্ব কেন্দ্রিক উনি নিশ্চয় যুব সমাজকেই উনি নিয়ে চলার একটা চিন্তা ভাবনা নিশ্চয় করবেন, যেহেতু এপিসিসি কমিটিতে উনি সেই সূত্রে যেহেতু আমি রাজনীতিতে জড়িত, সেই সূত্রেই বললাম যে না, তাহলে সবাই যখন আমাকে চাইছেন, হ্যাঁ মানুষ এই যে আপনি সবাই চাইছেন বলছেন, এবং আপনি 2031 ছিল আপনার সমর্থক, আপনাকে বলছেন যে না আপনি 2026-এ দাঁড়িয়ে যান, কিন্তু এই সুনাই থেকে আমরা যারা সাংবাদিকতা করি বা রাজনীতির সঙ্গে আছে, সুনাই বলতে দুটো নামই এসে যায়। এই দুটো নামের সঙ্গে কি আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন? দেখুন, আমি একটা কথা ক্লিয়ার বুঝাচ্ছি, আজকে যে দুজনের নাম আপনি আনছেন, এই দুজন সুনাই রাজনীতির সাথে জড়িত 1996 ইংরেজিতে, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না।
আমি নিজেও অস্বীকার করতে পারবো। তো 1996 সাথে যার নাম জড়িত রয়েছে সোনাই মাটির সঙ্গে, তাদের সঙ্গে আমার নাম আসাটা স্বাভাবিকভাবেই এখানে একটা বাড়তি সুবিধা ওরা পাবে, সেটা আমি না করছি না। কারণ 22-23 বছর, 25 বছর, 30 বছরের একটা সম্পর্ক, কিন্তু আমারও সম্পর্ক রয়েছে। আমি 2003 সন থেকে রাজনীতি করা, 2010 সন থেকে আমিও 15 বছর সোনাইতে, আমিও কংগ্রেসে হোক বা আম জনসাধারণের সাথেই হোক, আমার একটা সম্পর্ক রয়েছে। আমি নিবিড়ভাবে, আমি হয়তো খুব হাইলাইট হয়নি, কেন হাইলাইট হয়নি, আমার সেখান থেকে যে আমি 2011 সনে আমি নির্বাচন খেলবো বা 16তে খেলবো, এ ধরনের কোনো প্রসঙ্গ উঠে আসেনি। কিন্তু মানুষের সাথে আমার একটা নিবিড় সম্পর্ক, পারিবারিক সম্পর্ক বলতে পারেন, এত অঞ্চলের মানুষের সাথে আমার মত হয়েছে। তো কিন্তু আপনি কতটুকু আশা করেন যে আপনি টিকিট পাবেন? দেখুন, যেহেতু দলীয় টিকিট, দলের হাইকমান্ডের উপর আমার আস্থা রয়েছে, আমি আশাবাদী দল আমাকে বিবেচনা করবে বলে আমি আশাবাদী। কিন্তু সোনাইয়ের যে কংগ্রেসের যে দীর্ঘ তালিকা, প্রায় 18-19 জনের একটা তালিকা আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এই তালিকাটা। তো এই এতজনের মধ্যে কি আপনি কি ভাবছেন, আপনার অবস্থানটা আপনি কি ভাবছেন? আমার একটাই সম্ভব যে আমি সাংগঠনিকভাবে আমি দলের হয়ে কাজ করেছি। দল যখন যে কাজে আমাকে নিয়োজিত করেছে, সেই দলকে আমি 100% দেওয়ার চেষ্টা করেছি। হয়তো কোনো জায়গায় আমি 100% দিতে হয়তো পারিনি, কিন্তু আমি দলকে 100% দেওয়ার চেষ্টা করেছি। তাই আমি যখন দলের কাছে একটা জিনিস চাইব, তখন আমিও আশাবাদী দল নিশ্চয় বিবেচনা করবে সেটা নিয়ে। আচ্ছা, আমিনুল হক লস্কর, যেটা শুনতে পাচ্ছি, তিনি টিকিট প্রায় পেয়ে গেছেন একটা ভাব দেখা যাচ্ছে, বা তিনি নিজেও দেখাচ্ছেন বা দেখা যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কি দেখছেন? না, দেখুন, একটা কথা আমি বলি, আমাদের অগাস্ট মাসে একটা এপিসিসির এক্সটেন্ডেড এক্সিকিউটিভ মিটিং ছিল, হ্যাঁ, যেটা পরবর্তীতে বিভিন্ন সংবাদ মাধ্যমে বের হয়েছে, আপনারা নিশ্চয় জানেন। সেখানে আমাদের অল ইন্ডিয়া কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় জিতেন্দ্র সিংজি মহাশয় উপস্থিত ছিলেন। উনি একটা কথা বলেছেন আমাদেরকে যে এই মুহূর্তে আমরা আপ টু ডিসেম্বর, এই মুহূর্তে আমাদের মূল কাজ, উনি বলেছেন, বিএলএ, বুথ কমিটি রিফরমেশন। উনি বলেছেন যে বিএলএ এবং বুথ কমিটি রিফরমেশন আমরা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অবধি করার জন্য। এখানে টিকিট কেন্দ্রিক কোনো আলোচনা ডিসেম্বরের আগে দলের ভিতরেও হবে না, বা দলের ধরনের কোনো আলোচনার জায়গা নেই। তাই এ বিষয়ে আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে আপনার টিকিট কনফার্ম নাকি। তাই আমি বলি, টিকিটের কোথায় আসেনি, যেখানে কনফার্মেশন শব্দটা কোথা থেকে আসবে। আর কলিমুদ্দিন বড়ভূজার ঘনিষ্ঠ সূত্র বলছে তিনি নাকি ডিসেম্বরে কংগ্রেসে যোগ দিচ্ছেন, এই ব্যাপারে কি কোনো খবর আছে আপনার কাছে? এ ব্যাপারে আমার কাছে ব্যক্তিগতভাবে কোনো খবর নেই, এবং আমার কাছে, আমি যেটা আমার ব্যক্তিগত মত দিচ্ছি, আমি এটা দলের মত নয়, আমি ব্যক্তিগতভাবে মত দিচ্ছি, ওনাকে দলে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। কিন্তু শুনাইতে ওনার একটা জনভিত্তি আছে, সেটা চিন্তা করে হয়তো দল দিতে পারে। একজন বিধায়ক যেহেতু আছেন, ওনার দেখুন, আপনি যে একটা কথা বলছেন, উনি গণভিত্তি, মানে গণভিত্তি তো আমরা কিভাবে আমরা সেটাকে আমরা মার্কিং করি। তার সমর্থিত প্রার্থীকে তিনি জেলা পরিষদ জিতিয়ে আনতে, আমি এর সূত্র ধরে একটা কথা বলি। উনি বিধায়ক হয়েছেন 2021 সালে। বিধায়ক হওয়ার 6 মাস পরেই সোনাবাড়ি ঘাটের পঞ্চায়েতের উপনির্বাচনে ডিক্লেয়ার হয়েছিল। ওনার প্রার্থী হেরেছেন, বাজেভাবে হেরেছেন। 6 মাসের ভিতরে ওনার গণভিত্তি এটা ছিল। ওনার প্রার্থী নির্দলে যিনি জিতেছেন, উনি তো নির্দল জিতেছেন, ওনার তো সিম্বল ইউডিএফ, উনি জিতেছেন নির্দলে, তাহলে ওনার প্রার্থী কেমন করে জিতলেন? আচ্ছা, দর্শকরা, আমি এগুলো প্রশ্নের জন্য করছি যে আমরা শোনাইতে রাজনীতিটা অত্যন্ত সচেতন রাজনীতি শোনাইতে হয়। সারা বরাক উপত্যকা যে রাজনীতি, সেটা থেকে সোনাই রাজনীতি চরিত্রগতভাবে কিন্তু আলাদা, এখানে সবাই সচেতন। আপনি সোনাইয়ের হাটে ময়দানে চাষ করে যে রাজনৈতিক আলোচনা শুনবেন, সেটা আপনি কলকাতাতেও শুনতে পারবেন। এই যে এত সচেতন রাজনীতিবিদের মাধ্যমে কি আপনি সহজে কি প্রবেশাধিকার পাবেন? দেখুন, আমি একটা কথা বলি, আপনি যেহেতু বলেছেন সচেতন, আমি 2010 সনের 14 নভেম্বর আমি প্রথম এনএসএ সভাপতি হিসাবে নির্বাচিত হই। বরিষ্ঠ সংখ্যক ভোট সোনাই মাধবচন্দ্র কলেজ এবং আগের জনতা কলেজ, এত বের হয়ে গেছে সোনাই থেকে, হ্যাঁ, জনতা কলেজ, এই দুটা কলেজ থেকে আমি
সর্বাধিক ভোট আমি পেয়েছি। পেয়ে আমি প্রথমবারের মতো কাছাড় জেলা এনএসএস সভাপতি নির্বাচিত হয়েছি। দ্বিতীয়বারও সেম, আমি মাধবচন্দ্র কলেজ এবং জনতা কলেজের ভোট আমি সর্বাধিক পেয়েছি, লক্ষ্মীপুরের ভোট পেয়েছি, শিলচর পলিটেকনিকের ভোট পেয়েছি, কাছাড় কলেজের ভোট পেয়েছি। আমি দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছি। 2018 সনে আমি লোকসভা যুব কংগ্রেস কাছাড় জেলা যুব কংগ্রেসের সভাপতি হওয়ার সময় আমি 100% মধ্যে 30% ভোট শুধু আমি সোনাই সমষ্টি থেকে পেয়েছি। তার মানে আপনি কি বলতে চেয়েছেন যে সোনাইতে আপনার একটা জনগোষ্ঠী ছিল? আমি বললাম, আমি আপনাকে আগেও বলেছি, আমি এখনো বলছি, আপনি যখন ভোট যে পেয়েছেন আমি আমার সোনাই জনগণের সাথে এবং সোনাই যারা আপনার যোগাযোগ বা রাজনীতি আছে তাদের সাথে আমার একটা নিবিড় ভালোবাসার সম্পর্ক, একটা মানে 15 বছরের একটা ভালোবাসার সম্পর্ক রয়েছে। আচ্ছা, সোনাইয়ের উন্নয়নে আপনার কি কোনো নির্দিষ্ট কোনো লক্ষ্য পরিকল্পনা আছে? দেখুন, একটা কথা বলি আমি জানতে আপনাকে, যেহেতু আমরা যুব সমাজ, তাই যুব সমাজের আমার একটা মানে এখনই আমি যখনই নির্বাচন কেন্দ্রিক আমি যখনই ঘোরাফেরা করি, আমি আজকে বলছি, যেমন বোয়ালিয়ায় একটা বন্ধ অবস্থা পড়ে রয়েছে। আজকালকে দেখুন, কর্মসংস্থান বরাকপুর উপত্যকাতে সরকারি কর্মসংস্থান পাওয়াটা খুবই টান। আজকে এখানে আপনি পার্সেন্টেজে যদি আপনি বের করেন, যদি 1%ও হয়তো মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ চাকরি দিয়েছেন, হিসাবে কতটা দিয়েছেন তা বোঝা মুশকিল, কিন্তু বরাক উপত্যকায় পার্সেন্টেজ হিসাবে 1% আমার মনে হয় না বরাক উপত্যকা বাইকে জুটেছে। তাই আমাদেরকে স্বাবলম্বী হতে হবে, আত্মনির্ভর আমাদেরকে হতে হবে। নিজস্ব একটা চিন্তাধারা রয়েছে, যেখানে এ ধরনের কিছু যদি মানে নিজস্ব কারিগরি শেখানো যায়, সেটার জন্য আমি নিশ্চয়ই চেষ্টা করি, এ ধরনের উদ্যোগ আমি নেওয়ার চেষ্টা করব। দর্শকরা, জাভেদ আখতার নির্দিষ্ট উন্নয়নের কথা বললেন, যেটা আমরা সচরাচর খুব রাজনীতিবিদ্যায় বলেন যে এই কর্মসূচি, তিনি নির্দিষ্ট একটা উন্নয়নের কথা তিনি বললেন। এটা আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে তার এই পরিকল্পনাটি তিনি যেভাবে উপস্থাপন করেছেন। আচ্ছা, সোনাইতে যে আরেকটা সমস্যা রয়েছে সেটা হলো যে এখনো কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা যদিও অনেক রাস্তাঘাট হয়েছে, কিন্তু ঠিক অনেক আবার নতুন অনেক এলাকাও আছে যেগুলো রাস্তাঘাটও ঠিক নয়। এটা কি আপনার ইয়ের মধ্যে আছে? এটা আমার নলেজের মধ্যে আছে। আমি যেহেতু এখন ঘুরছি, বিশেষ করে আমি নতুন ডেলিমিটেশনের আসার পরে যে লক্ষ্মীপুরে হোক বা পুরাতন উদারবন্দের এত অঞ্চলের হোক, আমি বিগত কয়েকদিন আগে সেখানে গোবিন্দপুর এরিয়াতেও গেছিলাম। সেখানে যে যোগাযোগের ব্যবস্থা, সেখানে গোবিন্দপুর বলতে আপনারা একটা কি বলবো, একটা শিক্ষার দিক দিয়ে আমি দেখেছি এই এরিয়াটা অনেক উন্নত মানের, কিন্তু সেখানে যোগাযোগ ব্যবস্থা যেটা আমি যাওয়ার সময় আমার নলেজে যেটা এসেছে, সেটা নিজেরই দুঃখ লেগেছে যে মানে এই অঞ্চলের ভিতরে গিয়ে সেখান থেকে আপনি মানে অনেক বড় বড় জায়গায় আজকে লন্ডনের মতো কাটিং ইউনিভার্সিটির মতো জায়গার মতো অনেক আমাদের প্রফেসর রয়েছেন তদ অঞ্চলে, অনেক নামী গুণী ব্যক্তিত্ব রয়েছেন তদ অঞ্চলে, কিন্তু রাস্তাঘাটের অবস্থান দেখে নিজেরই খারাপ লাগে। তাই আমি তদ অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিগতের সাথে আমার অনেক আলোচনা হয়েছে। আমি তাদেরকে একটাই কথা বলেছি যে যদি আপনাদের প্রতিনিধি হতে পারি, যদি তাহলে এরিয়ার উন্নয়ন নিয়ে, অন্তত রাস্তাঘাটের উন্নয়ন নিয়ে আমি যথেষ্ট হবো, এই কথাটি। আচ্ছা, যে সোনাই রাজনীতির শেষ প্রশ্নটা করছি, শেষ এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। সোনাই রাজনীতিতে যে একটা বিভাগ আমরা স্পষ্টত দেখতে পাই, আমি সাজু, এর বাইরে কোনো চিন্তা করতে হবে না। আপনি এই মিথটাকে কি আপনি ভাঙতে পারবেন? এই দুজনই সোনাইতে নয়, আরো আছে। দেখুন, আপনি দুটা জায়গায় আটকাইছেন, আমি সবাই আটকাবে। হ্যাঁ, যাই হোক, দেখুন, বর্তমান বিধায়কের কথা আমি আপনাকে বললাম, ওনার 6 মাসের পরেই উনি একজন ইররিলেভেন্ট আমি বলবো বিধায়ক। যেহেতু আপনি টেনে আনছেন ওনার কথা, ওনার কোনো মানে গণভীতি নেই, উনি ইররিলেভেন্ট মানুষ, ওনাকে বারবার, কারণ দেখুন উনি মহাগঠবন্ধনে উনি জিতেছেন কিন্তু কংগ্রেসের ভোটে, হ্যাঁ, কংগ্রেসের ভোটে ওনার সিম্বলটা ছিল তালাচারা, কিন্তু উনি বিগত লোকসভা নির্বাচনেই হোক, পঞ্চায়েত নির্বাচনে উনি ওনার দলের মেম্বারের প্রতিদ্বন্দ্বিতা উনি একজন টিকিট দিতে পারেননি। তার থেকে ওনার আপনি যদি বলেন যে ওনার গণভীতি, উনি নিজেই তো বলছেন আমার গণভীতি নেই, উনি নিজে সেটা স্বীকার করছেন যে আমি গণভীতিহীন একজন। দেখুন, উনি বর্তমানে আমার দলের একজন সাধারণ সম্পাদক রয়েছেন, যেহেতু উনিও একজন টিকিট প্রত্যাশী, তাই সে বিষয়ে যেহেতু দলীয় উদ্বোধন কর্তৃপক্ষ যখনই
দেখুন আজকে আমি প্রত্যাশী বলতে পারবো না, যেহেতু আমিও আজকে বলছি যে আমি প্রত্যাশী। প্রত্যাশী দেখুন, দল আমাদের কাছে চাইবে কে কে প্রত্যাশী। দল অফিসিয়ালি আমাদের কাছে কোনো চাইনি কে কে প্রত্যাশী দেওয়ার জন্য। যেহেতু সংবাদ মাধ্যম হোক বা বিভিন্ন দৌড়ঝাঁপের মধ্যে হোক, সবাই বলে যে আমি প্রত্যাশী, আমিও বলছি আজকে আমি প্রত্যাশী। কিন্তু দল যেহেতু চাইবে প্রার্থিত প্রত্যাশী, তখন কে থাকবেন কে থাকবেন না সময় আসবে। হ্যাঁ, তখন সময় আসবে। তবে দর্শকরা একটা কথা নিশ্চিতভাবে বলা যায় যে জাভেদ আখতার যে তিনি এই যে প্রত্যাশী হয়েছেন, আপনি যত কংগ্রেস হোক বা বিজেপিতে হোক, এই ধরনের লোকেদের রাজনীতিতে আসাটা খুব প্রয়োজন। কারণ এরা ছাত্র রাজনীতি থেকে শিক্ষিত, ছাত্র রাজনীতি থেকে রাজনীতি এসেছেন, রাজনীতিটাকে বোঝেন ভালো করে। এই জায়গায় আপনি এই যে আপনার এই গুণাগুলি কি আপনি ভাবেন কাজে লাগবেন তার আগামীতে? নিশ্চয় আমি আশাবাদী যে, যেহেতু আমি প্রথমেই বলেছি আমাদের রাজ্যিক সভাপতি একজন অনেস্ট ব্যক্তিত্ব, উনি গৌরব মহাশয়। আর উনি যুব সমাজকে উনি পছন্দ করেন এবং উনি কর্তৃত্ব দিতে চান যুব সমাজকে। তাই আমি আশাবাদী যে গৌরব গগৈ মহাশয় নিশ্চয়ই যুব সমাজকে আগ বাড়ানোর একটা পরিকল্পনা যে ওনার রয়েছে। আমি যদি সেই রোডম্যাপে আমি যদি কাজ করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি ফল পাবো, আমি আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।